নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে অনিরুদ্ধকে এইভাবে সারা রাত এইভাবে বসে বসে ও শুয়েছে বাণীর পাশে। বাণী তো খুব খারাপ লাগছে যে মিস্টার চ্যাটার্জি আপনি কেন আমার জন্য এত কষ্ট করছেন? বলে কই না তো, আমার তো একটুও কষ্ট হয়নি, আর তোমার জন্য করবো না তো কার জন্য করব? আমি তো তোমাকে এমনটা বলে থেমে যায় আর বাণীর দিকে তাকিয়ে হাসতে থাকে। বাণীও অনিরুদ্ধর দিকে তাকিয়ে আছে। এবার কিছুক্ষণের মধ্যে ডাক্তার চলে আসে, বলছে যাক ভগবানের অশেষ কৃপা, আপনি ঠিক হয়ে গেছেন, আপনার জ্ঞান ফিরে এসছে। এরপর বাণীকে চেক আপ করছে, দিয়ে বাণীকে বলছে আপনার অনেক ভাগ্য যে আপনি এরকম স্বামী পেয়েছেন, যেন ছুরিটা আপনার নয় আপনার স্বামীরই লেগেছে, এইভাবে বলছে। তো বাণী তো অবাক হয়ে তাকিয়ে আছে যে উনি যা যা করেছেন আপনার জন্য কাল থেকে, ডাক্তার বলছে এরকমভাবে। তো এরপরেই অনিরুদ্ধ বলছে আচ্ছা বাড়ির মেম্বাররা কি এক এক করে দেখা করতে পারে? ওরা একটু টেনশনে আছে তো বাণীকে নিয়ে। বলে হ্যাঁ পারে, কিন্তু সবাই একসঙ্গে নয়, আর বেশি কথা বলাবেন না, বেশিক্ষণ নয়। এই বলে ফার্স্টে মানে ওদের মেয়েকে নিয়ে আসে, তানিয়াকে নিয়ে আসে অন্তরা। তো তানিয়া তো একদম মা 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 করে কাঁদছে যে মা তোমার জন্য আমার খুব মন খারাপ করছিল, জানো আমি গনুদাদার কাছে প্রার্থনা করেছিলাম তুমি যাতে ভালো হয়ে যাও, আর আমি জানতাম যে গনুদাদা আমার কথা শুনবে। তো বাণী বলছে তুমি তো আমার লক্ষ্মী মেয়ে। তো বলছে মা আমার খুব কষ্ট হচ্ছে তোমার জন্য, তবে জানো আমার থেকেও বেশি কষ্ট বাবা পেয়েছে, বাবা তো খায়ওনি পর্যন্ত। তখনও বাণী অনিরুদ্ধর দিকে তাকিয়ে আছে, অনিরুদ্ধ মেয়েকে বলছে না না বলো না, চুপ করে, এরকম বলছে আর কি। তো এবার অন্তরা বলছে চলো তাহলে এবার আমরা যাই। বলে না না আমি মাকে ছেড়ে কোথাও যাব না। অনিরুদ্ধ বলছে মা খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবে সুস্থ হয়ে। তো তুমি এখন বাড়ি যাও, কারণ এখানে থাকলে ডাক্তার নার্স দিদিরা কিন্তু খুব বকবে। অন্তরা ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায়, চলো আমরা বাড়ি থেকে ডক্টর ডক্টর খেলবো, আমি আজকে তোমার সঙ্গেই থাকবো, এই বলে মেয়েকে নিয়ে যায়। মেয়েও মাকে ভালোবাসা জানিয়ে যায়। এরপরে বাণী বলছে আচ্ছা এই যে ফার্স্টে এই যে আমাকে খুন করতে চাওয়া, এই এতবার আমাদের দোকান নষ্ট করে দেওয়া, এই যে এত কিছু যে আমার সঙ্গে করছে, এই সব কে করছে বলুন তো? তখন অনিরুদ্ধ বলছে মৌলি। বলে মৌলি দিদিমণি? কিন্তু কেন, কত জন্মের শত্রুতা আমার সাথে। অনিরুদ্ধ তখন মনে মনে বলছে তাই তো, এটা কি শুধুমাত্র মানে আমার সাথে বাণীর বিয়ে হয়েছে এত দূরই সীমাবদ্ধ, নাকি নকুল কাকা যা যা বললেন এটা মৌলিও জানে, সেই জন্য বাণীকে নিজের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে? এমনটা কিন্তু অনিরুদ্ধ মনে মনে ভাবছে। অনিরুদ্ধ এবার চলে গেছে সেই পুরনো হসপিটালে যেখানে মৌলির জন্ম হয়েছিল। তো বহু পুরনো হসপিটাল বন্ধ হয়ে গেছে, বেশ কয়েক বছর হলো। তো মানে বেশ কয়েক বছর, বেশ ভালো পুরনো। ভেতরে গেছে, তো একজন গার্ড বেরিয়েছে, কি ব্যাপার আপনি কে? বলে দাদা এই হসপিটালে মানে পুরনো রেকর্ডটা একটু চেক করা যাবে, মানে কোন ডেটে মানে একটা রেকর্ড চেক করা আছে, ওই ডেটে কোনো বাচ্চা মারা গেছিলো কিনা বা মানে একটু দেখার আছে। তো বলছে না 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 ওসব হবে না, আপনাকে ওসব দেখতে গিয়ে আমি আমার চাকরিটা হারাই নাকি? বলে দাদা দাদা প্লিজ, হাত ধরে রিকোয়েস্ট করছে, প্লিজ দাদা, মানে এটা একটা মানুষের জীবন মরণের ব্যাপার, প্লিজ বোঝার চেষ্টা করুন। তো ওটা কোথায় কোথায় রাখা থাকে ওইসব? বলে স্টোর রুমে, সে তো ধুলোবালি পড়ে আছে, কে হাত দেবে ওটাতে, ঠিক আছে চলুন। মানে অনিরুদ্ধকে দেখে বেশ ভদ্রসভ্য মনে হয়, যেন নিয়ে গেছে। বলে এই যে এটা স্টোর রুম, নিন খুঁজে নিন। তো সেখানে বহু পুরনো ফাইল ধুলোবালি পড়ে গেছে। তো বেশ অনেকক্ষণ ধরে কিন্তু ফাইলগুলো খুঁজে যাচ্ছে, পায় না। কিন্তু দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে খোঁজার পর কিন্তু একটা ফাইল পেয়েছে। মৌলিক ডেট অফ বার্থ অনুযায়ী ফাইলটা খুঁজেছে, আর সেই ডেট অফ বার্থে দেখছে যে ওই ডেটে কোনো বাচ্চাই মারা যায়নি। তো তখন বলছে তার মানে নকুল কাকা ঠিক কথাই বলছিলেন যে এই ডেটে তো কোনো বাচ্চা মারা যায়নি, তার মানে নকুল কাকার সন্তান মারা যায়নি। তার মানে নকুল কাকা সত্যি বলছিল, তাহলে কি নকুল কাকার সেদিন জ্ঞান মানে সত্যি সত্যি জ্ঞান ফিরে এসেছিল? আমার তো তাহলে কথা আরও শোনা উচিত ছিল, এরকমভাবে মনে মনে ভাবছে। আর বলছে তাহলে পেজটার ছবি তুলে রাখি, এই বলে পেজটার ছবি তুলে রাখে অনিরুদ্ধ। আর ওদিকে দেখা যাচ্ছে থানাতে মানে বিদ্যুৎ আর কি, বিদ্যুৎ ছাড়া পেয়ে গেছে। তো সে একেবারে গুরুদেবের বেশভূষা ধরে নিয়েছে, সাদা ধুতি পাঞ্জাবি, মাথায় আবার চন্দনের ফোঁটা। তো বাকি জেলের কয়েদিরা কাঁদছে, বলে গুরুদেব আপনি চলে যাবেন আমাদের একদম ভালো লাগবে না। পুলিশটাও দেখা যাচ্ছে চোখে জল। তো পুলিশটা বলছে তোরাও ভালো হয়ে যা, দেখবি তোরাও গুরুদেবের মতো ছাড়া পেয়ে যাবি, এইভাবে বলছে। তখন বিদ্যুৎ বলছে আয় মাথাটা দে, মাথাতে আশীর্বাদ করে বলছে তোরা সব ভালো থাকিস, হ্যাঁ ভালো থাকিস, তাই বলছে। তো এবার ওর বউ নিতে এসছে ওকে, কুয়াশা। তো বলছে যে তখন জেলটা না ভালো করে দেখছে বিদ্যুৎ, যেন হয় না যে বাড়ির মায়া ছেড়ে বেরোচ্ছে, এরকম একটা ব্যাপার, যেমন ওখানে থেকে থেকে জেলের মায়া ধরে গেছে। তো কুয়াশা বলছে কি হয়েছে? বলে না গো মায়া, সব মায়া, আসলে এখানেই থেকে জীবনটার পরিবর্তন হয়েছে তো সেই জন্যই ভাবছি জীবনটাকে সাধনার নামে করে দেব, লিপ্ত করে দেব।
তো বলে কি, কে সাধনা? হ্যাঁ, কে সাধনা? তুমি আরেকটা বিয়ে করেছো? চলো তোমাকে ঠেঙিয়ে তোমার ঝাঁটা দিয়ে বিদায় করছি। বলে আরে বাবা, কাকে বোঝাচ্ছি আমি? না না, সেটা নয়, এ হচ্ছে সাধনা, ঈশ্বরের সাধনা। তো এই বলে বলছে চলো তুমি বাড়ি চলো, তোমাকে সব সাধনা বোঝাচ্ছি আমি। তো এই বলে দেখা যাচ্ছে এবার কিছু ঋষিমুনির মতো বেশ ধরে কিছু লোক এসেছে। তো বিদ্যুৎ বলছে আপনারা চলে এসেছেন? বলে হ্যাঁ। বলে চলুন। তো ওর বউ বলছে চলুন মানে কোথায় চলুন, কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, ও আমার সাথে যাবে, আমার স্বামী, আমার লোক। বলে না না, আপনি কি বলছেন? উনি আমাদের লোক, আমাদের সাথে যাবে। তো বিদ্যুতের বউ বলছে এই চলুন ফুটুন। বলে কি মুখের ভাষা? বলে মুখের ভাষা ফুটুন, ও আমার স্বামী। বলে স্বামী? না না, আমাদের লোক, আমাদের সাথে যাবে। এই বলে একদিকে কুয়াশা টানছে আর একদিকে ওই লোকগুলো টানছে, আর পুলিশটা একবার এদিক একবার ওদিক করছে। তো শেষে ওই লোকগুলোই টেনে নেয় বিদ্যুৎকে। বিদ্যুৎ বলছে ভালো থেকো, আমি আসি মা, এই বলে বেরিয়ে যায়। কুয়াশা বলছে মা কি বলছে? ঠিক আছে, তোমার খোঁজ মানে তোমার নাগাল পাই, তারপর তোমাকে দেখাচ্ছি মজা, এরকম ব্যাপার। এদিকে হসপিটালে বাণীকে নার্স ওষুধ দিচ্ছে। তো বাণী বলছে আমি কবে বাড়ি যেতে পারবো? তো বলছে খুব তাড়াতাড়ি, ডাক্তার বলেছেন আপনি একটু রেস্টে থাকুন। তো নার্স চলে যাওয়ার পর হঠাৎ করে সেখানে ঈশানী আসে। বাণী বলছে মা আমি এখন ভালো আছি, আপনি আবার কষ্ট করে? বলে কষ্ট করে তো আমাকে আসতেই হতো, তোমার মুখোমুখি তো আমাকে হতেই হতো এটা জানার জন্য যে তুমি কি চাও। তো বাণী শুনে অবাক হচ্ছে, মানে হ্যাঁ তুমি কি চাও বলো? ফার্স্টে আমার স্মৃতির সিঁদুরটা মুছে দিতে চাইলে, তারপরে তুমি আমার মেয়ে মানে একমাত্র মেয়েকে লকআপে ভরে দিলে, কি চাও? বলে কি মৌলি দিদিমণি লকআপে? বলে হ্যাঁ, এমন করছো যেন মনে হচ্ছে তুমি কিছুই বুঝতে পারছো না। তবে আমি তোমাকে বলে দিচ্ছি বাণী, আমি পরিষ্কার বুঝতে পারছি এই সব কিছু তুমি বাড়ির সম্পত্তি দখলের জন্য করছো। তো আমি থাকতে ওই বাড়ির ক্ষতি তোমাকে আমি করতে দেবো না, এটা আমি বলে দিলাম। এই বলে চলে যায়। বাণী তো অবাক হয়ে যায়, কাঁদতে থাকে। তখন চলে আসে অনিরুদ্ধ। কি ব্যাপার বাণী, কাঁদছো কেন? বলছে মা এসেছিলেন এখানে। মা বলে মাসিমণি কেন? বলছে উনি বললেন যে আমার জন্য নাকি মৌলি দিদিমণি লকআপে, আমি নাকি ওই বাড়ির সম্পত্তি হাতাতে চাইছি। কিন্তু এসব তো সত্যি নয়, বলুন। বলে বুঝতে পেরেছি। বলে মৌলি দিদিমণি লকআপে আপনি আমাকে জানাননি কেন? বলছে জানাতাম বানি, এখন তো সেই সময়টা নেই, তোমার তো শরীরটা ভালো না। না আমি অবশ্যই জানাতাম। আসলে তোমাকে যে ছুরিটা মেরেছে, কে ছুরিটা মেরেছে জানো? প্রশান্ত। বলে প্রশান্ত? বলে হ্যাঁ। আর ওকে যে টাকা দিয়ে এই কাজটা করিয়েছে সে আর কেউ নয়, সে হচ্ছে মৌলি রায়। আমার সামনে মানে এতেও কিন্তু শান্তি হয়নি। তুমি যেহেতু তোমার কিছু হয়নি, হসপিটালে মানে হসপিটালে তুমি ঠিক হয়ে গেছো, ওই জন্য হসপিটালে তোমাকে মারতে এসেছিল। আমি হাতে নাতে ধরি, আর মার খেয়ে ও সত্যি কথাটা স্বীকার করে। তো বলছে আমার হাতে মার খেয়েও আমার সামনে সত্যি কথাটা স্বীকার করে। তারপর পুলিশকেও ও সব সত্যি কথা বলে দেয়, আর পুলিশ তার বয়ানেই মৌলিকে অ্যারেস্ট করেছে। তো মৌলির কৃতকার্যের জন্য ওর শাস্তিটা প্রাপ্য। এবার যা হবে আইনি পথে হবে। বাণী বলছে সবই বুঝতে পারছি মিস্টার চ্যাটার্জি, কিন্তু দেখুন ওই বাড়ির লোকগুলো তো কষ্ট পাচ্ছে, বলুন। আমি ওই বাড়ির লোকগুলোকে বড্ড ভালোবাসি, আমি কাউকে কষ্ট দিতে চাই না। বলে আমিও ভালোবাসি বাণী, বুঝতে পারছি, কিন্তু মৌলি যা কাজ করেছে তার প্রাপ্যটা তোকে পেতেই হবে, তাই না? বাড়ি বলছে আমি চাইছিলাম যে মৌলি দিদিমণি নিজের মুখে সবটা স্বীকার করুক। বলছে কোন দুনিয়াতে তুমি বাস করো, তোমার কি মনে হয় মৌলি এই সত্যিটা স্বীকার করবে নিজের মুখে? তো বাণী বলছে যে মানে ওনার আমার উপরে এত রাগ কেন? মানে শুধুমাত্র হ্যাঁ আমি মানছি যে আপনার সাথে আমার বিয়ে হয়েছে, উনি কষ্ট পেয়েছেন, কিন্তু তার জন্য এত দূর আমাকে খুন করতে চাইছেন উনি। তখন অনিরুদ্ধ মনে মনে বলছে বাণী তুমি আমার একটা বড় প্রশ্নের উত্তর দিয়ে দিলে। তো অনিরুদ্ধ বলছে আমি মৌলিক যাতে শাস্তি হয় সেই ব্যবস্থাই করবো। বলে আপনি কেন বুঝতে পারছেন না? ওই বাড়ির মানুষগুলো কষ্ট পাচ্ছে। তখন অনিরুদ্ধ বলছে তুমি কেন বুঝতে পারছো না বাণী? ও তোমার ক্ষতি করার চেষ্টা করছে, আমি কেন এটা করছি তুমি বুঝতে পারছো না? তুমি আমার কাছে পৃথিবীর সব থেকে দামি, কারণ আমি তোমাকে বলতে গিয়ে থেমে যায়। অনিরুদ্ধ কাঁদো কাঁদো চোখে বাণীর দিকে তাকিয়ে আছে, বাণীও তাকিয়ে আছে। বাণী কিছুটা অনুভব করতে পারছে। বলছে কি হলো, থামলেন কেন বলুন? বলে না কিছু না। মনে মনে বলছে আমি তোমাকে এখন যে এই কথাটা বলতে পারবো না বাণী, কারণ তুমি যে আমার কাছে কি এটা আমি সত্যি তোমাকে বলে বোঝাতে পারবো না, এমনটা মনে মনে বলছে আর কি। আর বাণী তো একদৃষ্টে অনিরুদ্ধের দিকে তাকিয়ে আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।